আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠেই দেখতেছি মুষলধারে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে। ইভেন এখন যে আমি ভয়েস ওভার করছি পরের দিন, এখনও বৃষ্টি হচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই এমন একটা অবস্থা দেখবো সেটা কল্পনা করিনি। দেখি যে একদম পেঁপে গাছটা গোড়া থেকে উপরে পড়ে গিয়েছে, আর এমনভাবে পড়ছে যে চাল কুমড়ার মাচাটা একদম মাটির সাথে মিশিয়ে ফেলছে। তো এখানে অনেক কাঁচা পেঁপে আছে, আর এই যে এই চাল কুমড়াটার কথাই আমি বলেছিলাম, যেটার জন্য আমি গাছটা কাটতে পারছি না। তো এটা বড় একটু খাওয়ার উপযুক্ত হলেই কাটতাম। তো এটা এই যে আর 2 দিন গেলে একদম খাওয়ার জন্য পারফেক্ট হতো। তো এখন এই গাছটা কেটে ফেলবে কিনা আপনাদের ভাইয়া এখন বুঝতেছি না, কাদা পানির মধ্যে যদি কেটে ফেলে তাহলে তো চাল কুমড়াটা কাটতে হবে, আর না হলে আর কি 2 দিন পরে কাটবো যদি গাছটা রাখা যায়। তো আপনাদের ভাইয়া আগে এই পেঁপে গাছটা পরিষ্কার করুক, তারপরে আর কি বোঝা যাবে। আর এই যে ডালিমের গাছ, তারপর বাগান গাছের গাছও একদম হেলে গেছে একপাশে। তো এখানে আমি আগে পেঁপেগুলো হচ্ছে গাছ থেকে খুলে নিই, তারপর গাছটা কেটে সরিয়ে ফেলবো আর কি। তো এখানে অনেক পেঁপে আছে আসলে, ছোট বড়। তো আমি সবগুলো খুলে নিয়ে আশেপাশে যারা আছে বৃষ্টি সামলে সবাইকে 2-4টা করে দিয়ে দেব। আর আমি হয়তো 2-3টা রাখবো, কারণ আমার গাছে যেহেতু প্রচুর পেঁপে আছে, আরও 2টা গাছে আলহামদুলিল্লাহ পেঁপে মোটামুটি কাঁচা আর কি খাওয়ার উপযুক্ত হয়েছে। তো আমার লাগলে আমি সেখান থেকেই টাটকা ফ্রেশ পেঁপে পেরে খেতে পারবো। আর এইগুলো 2-3টা রেখে সবগুলো আমি দিয়ে দেব সবাইকে আশেপাশে। তো পেঁপে গাছ থাকলে কিন্তু একটা গাছ থাকলে অনেক উপকারে আসে। আপনি বাসায় হুটহাট সবজি না থাকলে এই পেঁপেটা কিন্তু বিপদের বন্ধু হিসাবে কাজ করে। পেঁপে ভাজি, ভর্তা, ডাল দিয়ে রান্না বা অনেক কিছু দিয়েই অনেকভাবেই খাওয়া যায় আর কি। তো বাসায় পেঁপে থাকলে আসলে গাছ থাকলে অনেক উপকারে আসে। তো এই যে এটা যেহেতু রাস্তায় পড়েছে তাই কেটে সরিয়ে ফেলছি। আর রাস্তায় কি পরিমাণ পিচ্ছিল হয়েছে শ্যাওলা, দেখতেই পাচ্ছেন যে পা দিলে একদম এক জায়গায় পা রাখলে স্লিপ কেটে আরেক জায়গায় চলে যাবে। তো আপনাদের ভাইয়া গাছটা সরানোর পরে রাস্তা থেকে কোদাল দিয়ে উপরের শ্যাওলাগুলো একদম চেঁচে এক পাশে করে দিচ্ছিল, যাতে কেউ হাঁটতে লাগলে পা স্লিপ না কাটে। তো তারপরে আমি সকালে নাস্তা বানাতে আসি, আর আজকে নাস্তায় আমি হচ্ছে নুডলস রান্না করছি। আসলে কোনো কিছুই ভালো লাগছে না, করতেই ইচ্ছে করছে না, আবার না খেয়ে তো জীবনও কাটানো যায় না। তো সেই রকম আর কি। তো এখানে আমি নুডলস আসলে তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য নুডলসটাই রান্না করলাম। রুটি পরোটা কিছু বানাতে ইচ্ছে করছে না। প্রথমে ভাবছিলাম যে বৃষ্টি হচ্ছে খিচুড়ি উঠিয়ে দেব, পরে ভাবলাম যে না থাক, সেটাতেও কোটা বাচ্চার একটা ব্যাপার আছে। তো পরে আর সেটাও করলাম না, তাই নুডলসটাই রান্না করলাম, সহজে হবে। তো ভিডিওর এই পর্যায়ে আমার ভাইয়ার প্রত্যেকে সেই পুরনো রিকোয়েস্টটাই করছি, আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো খুবই সিম্পলভাবে আমি হচ্ছে নুডলসটা রান্না করে ফেলি। আর আমার এক আপুর হচ্ছে কোশ্চেন ছিল ফ্রাই প্যানে রান্না করা স্বাস্থ্যের জন্য নাকি ক্ষতিকর, আপু আসলে জানতে চেয়েছে। তো আসলে আপু কথাটা আমি কমেন্ট ওইভাবে রিপ্লাই দিইনি, ভিডিওতে বলবো বলে। তো আসলে ফ্রাই প্যান ততদিন পর্যন্ত আপনার জন্য ক্ষতিকর হবে না যতক্ষণ পর্যন্ত না এই যে আমাদের ননস্টিক যে ভাবটা ফ্রাই প্যানের উপরে থাকে ততদিন পর্যন্ত। যখন এইটা নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে দেখা যায় যে জং ধরার মতো হয়, উপরের ওই আস্তরণটা উঠে যে লোহার আস্তরণটা বেরিয়ে আসে, তখন কিন্তু এটা আপনার জন্য ক্ষতিকর আর কি। তো আমার ফ্রাই প্যানটা মোটামুটি আর কি নষ্টের পথেই, কিছুদিন ব্যবহারের পরে আমি বাদ দিয়ে দেব। আর আমার বাসায় একটাই ফ্রাই প্যান আছে, আমার সব কিন্তু লোহা সিলভার দস্তার জিনিসই আমি ব্যবহার করি। তো এটা আসলে অনেক কাজের আর কি, অনেক সময় অনেক হেল্প হয় রান্নার ক্ষেত্রে, যার কারণে নিয়েছিলাম। তো এটা নষ্ট হলেও আমি নতুন করে আরেকটা কিনে নেব, একটু আরও ভালো কোয়ালিটির। এটা যদিও ভালো কেয়ামের, কিন্তু আসলে বেশি দিন ব্যবহার করা ঠিক না। ননস্টিক ভাবটা যতদিন থাকবে আপনার ততদিন ব্যবহার করতে পারেন, তখন সমস্যা হবে না। কিন্তু ননস্টিক ভাবটা উপরের কোটিংটা উঠে যাওয়ার পরে এটা আর ব্যবহার করা ঠিক হবে না।
আমি আশা করি আপুকে বোঝাতে পেরেছি। আপুর নাম আমার মনে নেই, গত ভিডিওতে উনি কমেন্ট করেছে। আর আরেকটা আপু আমাকে রুটি পরোটা সংরক্ষণের ব্যাপারে বলেছেন ভিডিও করে, আমি দেখাতেও চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আসলে এখন ভিডিওটা করতে পারিনি, কারণ এখন তো আসলে যে ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ওইভাবে আসলে কাজ করতে পারছি না। তবে আমি চেষ্টা করব খুব শীঘ্রই আপুর জন্য একটা ভিডিও মেক করার, কারণ আমি যেহেতু একদম সিম্পলভাবে সাধারণভাবে রুটি পরোটা বানিয়ে সংরক্ষণ করি, কোনো পেপার বা কোনো পলি ব্যাগ কিছুই ইউজ করি না। তো কিভাবে করি অবশ্যই আমি আপুর সাথে শেয়ার করব সেটা। আর এখানে এই যে আমি একটু বাজার করে নিয়ে আসছি, তো এখানে শসা, লেবু, একটু পেঁয়াজ, আলু এগুলো শেষ হয়ে গেছিলো, আর সাথে একটা হাঁস নিয়ে আসছি। তো এটা আমি অফ ক্যামেরাতেই কুটে বেছে রান্না করে নিব, কারণ ক্যামেরা অন করে করতে গেলে অনেক বেশি সময় লাগবে, আর ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে। আর আমি এর আগেও যেহেতু অনেকবার হাঁস রান্না করা দেখিয়েছি, আর আমি যেহেতু হাতে মাখিয়েই শিলপাটায় বেটে মশলা বেটে রান্না করি, তো এটা আমি অনেকবার দেখিয়েছি, সব মাংস এইভাবে রান্না করি, তাই আর দেখালাম না। তো আমি অফ ক্যামেরাতে মোটামুটি সব কাজ সেরে ফেলেছি। তো এখানে আমি খাবার টেবিলে সব সার্ভ করে দিচ্ছি। তো এখানে আজকে আমি গাছের ঢেঁড়স ভাজি করেছি, আর হাঁস, শসা, লেবু কেটে নিয়েছি, এই আর কি, সেরকম বিশেষ কিছু আর না। তো হাঁস কিন্তু আমাদের বাসার সবাই খুব পছন্দ করে, মেয়ের বাবা, আমারও খুব পছন্দ। তো সবাই শীতকালে হাঁস বেশি খায়, কিন্তু আমি শীত গরম না, মাঝে মধ্যেই খাই আর কি, আমার ভালো লাগে। তো আসলে আমাদের ভিডিও দেখে অনেক আপুরা অনেক কিছু কমেন্ট করেন, অনেক কিছু জানতে চান। তো আমরা কিন্তু কমেন্টে যেটা রিপ্লাই দেওয়া সম্ভব সেটা রিপ্লাই দিই। আবার অনেক কিছু আছে আসলে এত বড় কমেন্টে রিপ্লাই করে বোঝানো পসিবল না, তখন আমরা কিন্তু ভিডিওতে সেটা বলে দেওয়ার চেষ্টা করি। তাই অনেকে ভাববেন যে কমেন্ট করলাম রিপ্লাই দিল না, এরকম কিছু না। আপনারা যদি রেগুলার ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন। আমরা অবশ্যই সবাই চেষ্টা করি আপনারা যেটা জানতে চান সেটা বোঝানোর জন্য। হয়তো কখনো কমেন্টে বলি, আবার কখনো হচ্ছে ভিডিওতে বলে দিই। তাই যারা রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই বিষয়গুলো বুঝবেন। আর যারা হুটহাট হাসেন, যে একটা ভিডিও দেখেন আবার চলে যান, তারা হয়তো ভুল বুঝতে পারেন। আসলে এই জন্য বলে দিলাম আমি বিষয়টা। তো এখানে আমি খাবারটা বেড়ে নিচ্ছি। আর আজকে আমি হচ্ছে বিকালের নাস্তার জন্য একটু সুজির বড়া করব, যার কারণে এটা আমি ডিম দিয়ে চিনি দিয়ে একটু লবণ দিয়ে ব্যাটারটা মেখে রেখে দিয়েছিলাম, কারণ সুজিটা ভিজতে একটু সময় লাগে। সাথে সাথেও ভাজা যায়, সেই ক্ষেত্রে দেখা যায় যে সুজি একটু দানাদার হয়ে থাকে। আর এটা একটু রেখে দিলে, রেস্টে রাখলে দেখা যায় সুজিটা ফুলে ওঠে ভেজে, ভাজলে খেতে ভালো লাগে, একদম একটু কেকের মতোই কিন্তু লাগে যদি চিনির মিশ্রণটা ঠিক থাকে। অনেকে বেকিং পাউডারও দেয়, আমি এখানে দেইনি। তো এটা আমার মেয়ের খুবই পছন্দের নাস্তা, একসময় ও প্রায় দিনই এটা বায়না করে করে খেত। তো সেটা বলছিল মেয়ে যে আমি অনেকদিন পর সুজির বড়া ভাজলে। তো এটা কিন্তু একদমই খুব সহজ, ঝটপট এবং খুব মজাদার একটা খাবার, খেতে ভালো লাগে এবং খুব সহজেই করা যায় কোনো ঝামেলা ছাড়াই। তো ব্যাটারটা একটু লিকুইড হয়েছে, যার কারণে আমি চামচ দিয়ে দিচ্ছি। আর এটা দেখতে একদম তালের বড়ার মতো লাগছে না? তো খুব তাড়াতাড়ি কিন্তু আমরা আবার তালের সিজনও পেয়ে যাব। তো তারপরে বিকালে চা খাচ্ছিলাম, চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।